জিন ও জারিনের প্রেম কাহিনী। এই গল্পটি আলিপুর নামের একটি গ্রামের এক সুন্দরী মেয়েকে নিয়ে, যার নাম ছিল জেরিন। তার রূপের গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। গ্রামের প্রতিটি উচ্চ বংশের পরিবারই চাইত জেরিন যেন তাদের ঘরের বউ হয়। একবার কেউ যদি তাকে দেখে নিত, তবে সে সারাক্ষণ তার সৌন্দর্যের কথা বলতে থাকত। ধীরে ধীরে তার রূপের গল্প গ্রামের প্রতিটি মানুষের কান পর্যন্ত পৌঁছে যায়, আর তখন সবার একটাই ইচ্ছা হয়ে দাঁড়ায় জেরিনের সাথে বিয়ে করা। একদিন গ্রামের এক পুরনো বটগাছের নিচে কয়েকজন যুবক হাসি ঠাট্টা করছিল। গাছটি ছিল গ্রামের প্রাচীনতম গাছ। চারপাশে শোনা যেত নানা ধরনের গল্প। কারো মতে এই গাছ অভিশপ্ত, কারো মতে এখানে রাতের বেলা আগুন জ্বলতে দেখা যায়, আবার কেউ বলতো এখানে নাকি জিন থাকে। তবে সেদিন দুপুরবেলা রোদ ছিল তীব্র আর হাওয়া একেবারেই নিস্তব্ধ। সেই যুবকের দল হাসাহাসির মাঝে হঠাৎ করে জেরিনের কথা তুলল। ইস, যদি জেরিন আমার বউ হতো, বলল কাদির। তুই একা কেনে, আমরা সবাই চাই, হাসতে হাসতে বলল বেলাল। আল্লাহ যেন একদিন এমন মিরাকেল করে। হাসির রোল পড়ে যায়, কিন্তু তারা জানতো না, ঠিক তাদের মাথার ওপর গাছের পেঁচানো শিকড়ের ভেতর থেকে এক জোড়া লালচে চোখ সব কিছু লক্ষ্য করছিল। গাছটির গায়ে ধুলোমাখা সবুজ শ্যাওলার ভেতর থেকে এক অদৃশ্য সত্তা, এক প্রাচীন জিন, নাম তার আজরান। এই কথাগুলো শুনে বিষণ্ণ হলো। আজরান ছিল বটগাছের বাসিন্দা কয়েক শত বছর ধরে। সে মানুষের কণ্ঠ শুনত, অনুভব করত তাদের আবেগ। কখনো কষ্ট পেলে একা একা হাহাকার করত, কিন্তু মানুষ তাকে দেখত না, জানত না সে কি গভীর ভালোবাসা জমিয়ে রেখেছে জেরিনের প্রতি। হ্যাঁ, আজরান জেরিনকে ভালোবাসত। প্রথম যেদিন জেরিন মায়ের হাত ধরে গাছের নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই আজরান এক অদ্ভুত আলো দেখেছিল তার চারপাশে। তার মনে হয়েছিল মেয়েটির চোখে এক আলাদা শক্তি আছে, শান্তি, মায়া আর কিছুটা বেদনা। এরপর থেকে আজরান প্রতিদিন গাছের ছায়া থেকে জেরিনকে দেখত। কখনো জেরিন নদীর পাড়ে বসে গান গাইত, কখনো মাটিতে কাজ করত, আর আজরান শুধু তাকিয়ে থাকত নিঃশব্দে, নিঃশব্দভাবে। তবে আজ যুবকদের মুখে জেরিনের নাম শুনে তার অন্তর কেঁপে উঠল। তারা জেরিনকে চায়, কিন্তু তারা জানে না আমি তাকে কতটা ভালোবাসি। ভেতরে ভেতরে জ্বলে উঠল আজরানের হৃদয়। হঠাৎ সে সিদ্ধান্ত নিল, না, জেরিনের জীবন অন্য কারো হতে দেওয়া যাবে না, সে এখন শুধু আমার। সেই রাতেই শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। গ্রামের কুয়োর পানি হঠাৎ করে গাঢ় সবুজ হয়ে গেল। এক বৃদ্ধ লোক তার ঘরের সামনে অচেনা ছায়া দেখতে পেল। কারো গরু খাঁচা ভেঙে পালিয়ে গেল, কারো ঘরের দরজায় রক্তের চোপ দেখা গেল। কেউ বুঝতে পারল না গ্রামের শান্ত ছন্দে হঠাৎ করে কেনে ছায়া নেমে এলো। আর জেরিন, সে রাত গভীর হলে নদীর পাড়ে একা বসে গান গাইছিল। হঠাৎ গাছের ভেতর থেকে বেসে এলো এক সুর, নাম ধরে ডাক, মায়াময় কণ্ঠে, জেরিন। জেরিন থমকে গেল, চারপাশে তাকালো, কেউ নেই। কিন্তু হাওয়ার শব্দটা হঠাৎ থেমে গেছে, চারদিক নিস্তব্ধ। সে আরেকবার শোনে, জেরিন, তুমি কি আমাকে দেখতে চাও? জেরিনের মুখে জিজ্ঞাসু চাহানি, গলা শুকিয়ে গেল। ভয় আর কৌতূহলের মাঝখানে দাঁড়িয়ে সে ধীরে ধীরে গাছের দিকে এগোতে থাকল। রাত তখন ঘন অন্ধকারে থাকা, চারদিক নিস্তব্ধ। পোকামাকড়ের কাঙ্কর কাঙ্কর শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। নদীর পাড়ে বসে থাকা জেরিন সেই অদ্ভুত কণ্ঠস্বর শুনে দিশেহারা হয়ে পড়ে। জেরিন, তুমি কি আমাকে দেখতে চাও? এই মায়াময় ডাক যেন তার হৃদয়ের গহীনে কেঁপে ওঠে। সে ধীরে ধীরে গাছটার দিকে এগিয়ে গেল। গাছটা এতদিন তার জন্য শুধুই এক বিশাল ছায়া ছিল, কিন্তু আজ যেন এই ছায়ার মাঝেই কেউ তার নাম ধরে ডাকছে, কেউ অপেক্ষা করছে। হঠাৎ হাওয়ার দমক বন্ধ হয়ে গেল। গাছের পাতাগুলো যেন জমে গেল, নড়ছে না, কাঁপছে না। ঠিক তখনই সে গাছের গায়ে হাত রাখল। এক ঝটকায় ঠান্ডা একটা বাতাস ছুঁয়ে গেল তার শরীর, আর সঙ্গে সঙ্গে এক ঝলক আলো, এক সোনালি আবছা আলোয় ভেসে উঠল এক অবয়ব, অদ্ভুত এক রূপ। চোখ দুটি গভীর অথচ শান্ত, শরীর হালকা ধোঁয়ার মতো, আর কণ্ঠ অসাধারণ কোমল। তুমি কে? জেরিন ধীরে ধীরে ফিসফিস করে বলল। আলো থেকে সত্তাটি একটু এগিয়ে এলো, তবে সম্পূর্ণ নয়, অর্ধেকটা গাছের ভেতরেই রয়ে গেল। আমি আজরান, বলল সে। আমি এই গাছের আত্মা, তোমার অপেক্ষায় বহু বছর ধরে আছি। জেরিন ভয় পায়নি, আশ্চর্যভাবে সে যেন অনুভব করল কিছু একটার গভীর মমতা। আমার জন্য অপেক্ষায়, কিন্তু কেন? তার চোখে প্রশ্ন। আজরান একটু নিচু স্বরে বলল, তুমি জানো না, আমি প্রতিদিন তোমাকে দেখেছি। তোমার হাসি, তোমার দুঃখ, তোমার একাকিত্বা সব অনুভব করেছি। আমি শুধু চেয়েছি একটিবার তুমি আমাকে দেখো, কথা বলো। জেরিন অবাক হলো। একদিন কেউ তাকে এমনভাবে বোঝেনি, এমনভাবে স্পর্শ করেনি। সে একটু দ্বিধায় পড়ে বলল, কিন্তু তুমি তো জেরিন,
আজরান মৃদু হাসল। আমি শুধু জিন না, প্রেমে পড়া আত্মা। আমি তোমার হৃদয় ছুঁতে চাই, ভয় দেখাতে নয়। ঠিক তখনই এক ঝাঁক কুকুর গ্রামের দিক থেকে চিৎকার করতে করতে ছুটে এলো। গাছের নিচে এসে হঠাৎ থেমে গেল আর ঘেউ ঘেউ করে ডাকতে থাকলো। বাতাস হঠাৎ হুহু করে বইতে লাগলো। আলোটা হালকা ঝাপসা হয়ে গেল। আজরান চুপ হয়ে গেল, কণ্ঠে একটু ভয়। তাদের আসা উচিত হয়নি। তারা বুঝতে পারছে আমি তোমার সামনে এসেছি, এখন তারা আমাকে আক্রমণ করবে। তারা কারা? জেরিন বিস্মিত। আজরান ধীরে বলল, আমার মতো আরও কিছু সত্য আছে যারা ভালোবাসাকে ঘৃণা করে। তারা জানে আমি মানুষের ভালোবাসা চাই, তারা সেটা মেনে নেবে না। এখন তারা তোমাকেও আঘাত করতে পারে। এক মুহূর্তের মধ্যে চারদিক কালো কুয়াশায় ঢেকে গেল। গাছের ডালপালাও হঠাৎ করে নড়তে লাগলো। জেরিন চিৎকার করল, আজরান তুমি কোথায়? কিন্তু সেই আলো মিলিয়ে গেছে। একটি কালো ছায়া হঠাৎ করে জেরিনের পেছনে এসে দাঁড়ালো। গলার কাছে হিম ঠান্ডা বাতাসের স্পর্শ। সে ঘুরে দাঁড়াতে গিয়েও পারল না। পায়ের নিচে জমিন যেন কেঁপে উঠছে। তখনই দূর থেকে ভেসে এলো এক তীব্র ধ্বনি, জিরিন পালাও! জিরিন দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন কেউ মাটিতে পেরেক দিয়ে আটকে রেখেছে। শরীর কাঁপছে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। পেছনের ছায়াটি তার গায়ের খুব কাছাকাছি চলে এসেছে। একটা কষ্টকর নিঃশ্বাস তার ঘাড়ে এসে লাগছে। সেই নিঃশ্বাসে যেন হাজার বছরের গন্ধ, পচে যাওয়া পাতার মতো গা ঘিনঘিনে। তুমি আজরানকে ডেকেছ, তুমি ওকে বিশ্বাস করেছ, তুমি ওর ভালোবাসা গ্রহণ করেছ। ছায়ার গলা যেন গর্জে উঠল, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। এই কথা বলার পর মুহূর্তেই গাছের চারপাশ ঘিরে আগুনের মতো আলো জ্বলে উঠল। কিন্তু তা আগুন না, বরং লালচে এক ধরনের জ্বলন্ত গোলক, যেটা চারপাশে ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ করেই সেই ছায়াটি তার আসল রূপে ধরা দিল। এক ভয়ঙ্কর চেহারা, লম্বা কালো আগুনের মতো লাল চোখ, চড়া মুখে ধারালো দাঁত, হাতে 6টা লম্বা আঙুল, নখগুলো বেঁকে আছে যেন ছুরি। জেরিন প্রথমবারের মত বুঝল এই জিনটা অন্যরকম। এর ভেতর শুধুই ঘৃণা আর প্রতিশোধ। আমার নাম রাকসিম, বলল সে। আমি আগুনের জিন। আর আজরান, সে শুধু প্রেমের সঙ্গী হতে চায়। কিন্তু সে ভুলে গেছে মানবীর হৃদয়ের দরজা খুলে দিলে তার প্রাচীন শত্রুরাও ঢুকে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে গাছের মাটির নিচ থেকে সোনালি আলো বেরিয়ে এলো। সেই আলোয় আজরান আবার আবির্ভূত হলো, কিন্তু এবার তার চেহারা আগের চেয়ে অনেক শক্তিশালী। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তার চারপাশে বাতাস গর্জে উঠল। রাকসিম! আজরান গর্জে উঠল, তুমি জানো জেরিন আমার হৃদয়ের সুর। ওর স্পর্শে আমি বেঁচে আছি। তুমি যদি ওকে আঘাত করো, তবে আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে শেষ করে দেব। রাকসিম হেসে উঠল, এক ভয়ানক কাঁপানো হাসি। তোমার শক্তি প্রেমের আজরান, আর আমার শক্তি প্রতিশোধের। দেখা যাক কার জয় হয়। দুজন জিন তখন মুখোমুখি হলো। গাছের চারপাশে হাওয়ার তাণ্ডব শুরু হলো। জেরিন হঠাৎ আজরান এক মন্ত্র উচ্চারণ করল। বায়ুর শক্তি, প্রেমের নাম, রক্তচক্ষুর আগুন নিভে আক। মন্ত্র শেষ হতেই এক ভয়ানক আলো ছড়িয়ে পড়ল চারদিকে। রাকসিম কেঁচে উঠল, তার মুখ বিকৃত হয়ে গেল। আগুনের গোলকগুলো এক এক করে নিভে গেল। কিন্তু ঠিক তখনই রাকসিম এক ঘূর্ণির মধ্যে মিলিয়ে যাওয়ার আগে বলে গেল, তুমি ওকে বাঁচাতে পারো না আজরান। ওর রক্তে রয়েছে অতীতের এক গোপন অভিশাপ। প্রেম তোমাকে ঠকাবে। এই কথা বলে সে মিলিয়ে গেল বাতাসে। আজরান মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে জল। আর জেরিন ধীরে ধীরে উঠে এলো তার পাশে। অভিশাপ? কি অভিশাপ? সে কাঁপা কণ্ঠে বলল। আজরান চুপ। কয়েক সেকেন্ডের নীরবতার পর বলল, তোমার জন্ম কোনো সাধারণ মেয়ের মতো হয়নি জেরিন। তোমার অতীতেই রয়েছে এক ভয়াবহ রহস্য, যা হয়তো আমাদের ভালোবাসাকেও ধ্বংস করে দেবে। আলিপুর গ্রামের বাতাস যেন থমকে গেছে। রাতের আকাশে চাঁদটা মেঘে ঢাকা, আর দূরে কোথাও একটা শিয়াল কেঁদে উঠল। গাছের পাতা সরে সরে এমন এক শব্দ তৈরি করছে যেন কেউ আসছে, অথচ কেউ নেই। জেরিন চুপ করে বসে আছে গাছের নিচে, চোখে জল, মনে ভয় আর প্রশ্ন। আজরান ঠিক তার পাশে, কিন্তু একেবারে স্তব্ধ। আমার রক্তে অভিশাপ? জেরিন ফিসফিস করে বলল, তুমি কি বলতে চাইছো আজরান? আমি তো একজন সাধারণ মেয়ে। আমার মা বাবা, তারাপো। আজরান চোখ বন্ধ করলো, যেন নিজের ভেতরে সব স্মৃতি জোর করে ঠেলে আনছে। তোমার মা ফরজানা বেগম আসলে এই গ্রামের কেউ ছিলেন না। আজরান শুরু করলো, তোমার জন্ম হয়েছিল রাতের আমাবস্যায়, যখন চাঁদ আকাশে ছিল না। সেদিন আকাশে আগুনের রেখা দেখা গিয়েছিল। অনেকেই মনে করেছিল সেটা ধূমকেতু, কিন্তু সেটা ছিল না। সেটা ছিল সিলমোহর ভেঙে যাওয়া এক পুরনো অভিশাপের সূচনা।
জেরিন বিস্মিত চোখে তাকিয়ে থাকলো আজরানের দিকে। আমার মা ছিল এক বংশধারার ধারক, সেই বংশ আল ইনসান আল মাল, যাদের রক্তে চলে জিন আর মানুষের মিলনের ইতিহাস। তাদের পূর্বপুরুষদের কেউ এক জিনের প্রেমে পড়ে গিয়েছিল, আর তাদের সন্তান ছিল এমন এক রক্তের বাহক, যার মধ্যে ভালোবাসা যেমন প্রবল, তেমনি ধ্বংসের ক্ষমতাও সীমাহীন। আজরান ধীরে ধীরে জেরিনের হাত ধরল। তুমি শুধু সুন্দরী নও জেরিন, তুমি এক বিশেষ রক্তের ধারক। তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে সেই প্রাচীন শক্তি যা একদিন সকল জিনেকেও কাঁপিয়ে দিয়েছিল। রাক্সিম জানে তোমাকে ব্যবহার করলেই সে আবার মুক্তি পাবে তার বন্দিত্ব থেকে। জেরিনের গলা শুকিয়ে এলো। তুমি সব জানো তাই না? আজরান মাথা নিচু করল। আমি জানি। আমি তোমার দিকে প্রথম তাকিয়েই বুঝে গিয়েছিলাম তুমি আলাদা। আমি তোমাকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু তোমার নিরাপত্তার জন্য। তোমার ভেতরে যে শক্তি আছে তুমি জানো না সে কি ভয়ানক। তাহলে? জেরিন ফুপিয়ে উঠল। তুমি আমাকে ভালোবেসেছিলে শুধুই আমার রক্তের জন্য? আজরানের চোখ ছলছল করে উঠল। সে জোরে বলল, না, আমি ভালোবেসেছি তোমার জন্য জেরিন। তুমি আমার হৃদয়ের প্রার্থনা। কিন্তু এই প্রেমকে রক্ষা করতে হলে তোমাকে জানতে হবে তুমি কে, তোমার শিকড় কোথায়, এবং কিভাবে সেই অভিশাপকে প্রতিহত করবে। জেরিন উঠে দাঁড়ালো, চোখে অদ্ভুত শক্তির ঝিলিক। তাহলে আমাকে নিয়ে চলো, সে বলল। আমার অতীত যেখানে থেকে শুরু সেখানে। আমি জানতে চাই আমার মা কে ছিলেন, কি সেই অভিশাপ। আমি সত্য জানতেই চাই। আজরান মাথা নয়ালো সম্মতিতে। তাহলে আমাদের যেতে হবে আলিপুর গ্রামের বাইরে, সেই পুরনো ধ্বংসবশেষে, যেখানে তোমার মায়ের শেষ নিঃশ্বাস পড়েছিল, যেখানে শেষবার দেখা গিয়েছিল রক্তচক্ষুর প্রতিভু রাক্ষসী লাইমিয়াকে। লাইমিয়া? জেরিন ধ্বনিটা যেন ঠোঁটের ফাঁক দিয়ে বের করে আনল। আজরান বলল, হ্যাঁ। সকাল বয়ে এলেও আলিপুরের আকাশটা অস্বাভাবিক রকমের ভারী ছিল। সূর্য যেন মেঘের ভেতরে নিজেকে লুকিয়ে রেখেছে। আজরান আর জেরিন দুজনেই পায়ে পায়ে এগোচ্ছে গ্রামের এক পুরনো অঞ্চল, যেখানে আগে এক প্রাচীন মাদ্রাসা ছিল। এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইট, ধুলা, ঝোপঝাড় আর কুয়াশায় ঘেরা এক মৃত নিস্তব্ধ জায়গা। এই জায়গাটি ছিল জেরিনের মায়ের মৃত্যুর স্থান। চারপাশে শুকনো পাতার খসখস শব্দ, আর ঝোপের ভেতর থেকে মাঝে মাঝে কিচিরমিচির আওয়াজ, যেন কোনো অজানা প্রাণী লুকিয়ে দেখছে তাদের। এই জায়গাটা কেন এত ভয়ানক লাগছে? জেরিন ফিসফিস করে জিজ্ঞেস করল। আজরান থেমে গেল। একটা পাথরের উপরে হাত রেখে সে বলল, কারণ এই জায়গার মাটির নিচে একটা সিলমোহর আছে যা আজও ভাঙেনি। এখানেই লাইমিয়াহা শেষ দেখা দিয়েছিল, আর এখানে তোমার মা ফরজানা বেগম তাকে আটকে দিতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। জেরিন চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাহলে আমার মা কি কোনো জাদুকরী ছিলেন? আজরান ধীরে মাথা নাড়ল। তোমার মা ছিলেন একজন সিলরক্ষক। সিলরক্ষকরা জন্মান বিশেষ চিহ্ন নিয়ে, যাদের রক্ত দিয়ে অভিশপ্ত আত্মাদের বন্দী করা যায়। ফরজানা সেই কাজটি করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সে বাধা পেয়েছিল একজন বিশ্বাসঘাতকের কাছ থেকে। জেরিনের বুকের ভেতরটা কেঁপে উঠল। বিশ্বাসঘাতক? কে? ঠিক তখনই পেছনের ঝোপের ভেতর থেকে একটা মৃদু হাসি ভেসে এলো। একটা কণ্ঠস্বর বলল, অবশেষে তুমি এসেছ ছোট্ট জেরিন। মায়ের মতো বোকা হবে না আশা করি। আজরান চোখের দৃষ্টিতে জেরিনকে ইশারা করল চুপ থাকার জন্য। ধীরে ধীরে সে তার কোমরের তলোয়ারের হাতলে হাত রাখল। হঠাৎ ঝোপ সরিয়ে একজন বেরিয়ে এলো, কোটের ভিতর পুঁথির মালা, গলায় তাবিজ আর মুখে বিকৃত হাসি। সে বলল, আমি হাফিজ, ফরজানার সেই পুরনো সাথী যার বিশ্বাস ভেঙে দিয়েছিল বন্ধুত্ব। আমি সেই ব্যক্তি যার রক্তে প্রবাহিত হচ্ছে লাইমিয়াহার ছায়া। জেরিন চিৎকার করে উঠল, তুমি তুমি আমার মাকে মেরেছ? হাফিজ হেসে উঠল, না বাঁচা, আমি তাকে মারিনি। সে নিজেই মরে গিয়েছিল আমাকে বিশ্বাস করে। তবে আজ তোমার রক্ত লাগবে, কারণ তোমার রক্ত দিয়ে খোলা যাবে সিলমোহর আর জাগবে লাইমিয়া। আজরান আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে তলোয়ার বের করতে বাতাসে ছায়ারা ঘনিয়ে এলো। অদ্ভুত সব আকৃতি গাছের ছায়া থেকে বেরিয়ে আসছে, কিছুটা মানুষ, কিছুটা ছায়ার মতো। জেরিন পিছিয়ে গেল, ভয় তার শরীর তাকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু হঠাৎ তার বুকের ভেতরে একটা অজানা জ্বালা অনুভব করল, যেন তার হৃদয়ের কোনো লুকানো দ্বার খুলে যাচ্ছে। আজরান চিৎকার করে উঠল, জেরিন, তোমার শক্তি জাগাও, মনে করো তোমার মায়ের শেষ প্রার্থনা। তৎক্ষণাৎ জেরিনের কপালে একটা সোনালি আলো জ্বলে উঠল। তার চোখ চলছে আগুনের মতো। বাতাস থেমে গেল। ছায়াগুলো আরেকবার সামনে আসতে চাইলেও তার চারপাশে একটা আলোয় তৈরি হওয়া বলয় যেন তাদের পুড়িয়ে ফেলল। হাফিজ পিছিয়ে গেল, ভয় তার চোখে স্পষ্ট। তুমি তো এখনো প্রস্তুত হয়নি,
সে বলে ছায়ার মাঝে মিলিয়ে গেল। জেরিন মাটিতে বসে পড়ল, দম নিতে নিতে বলল, এই শক্তি আমার মধ্যে কোথা থেকে এলো? আজরান পাশে বসে তার কাঁধে হাত রাখল। এই তো শুরু জেরিন, সত্যিকারের যুদ্ধে এখন শুরু হয়েছে। সন্ধ্যার আকাশে লালচে আলো ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের মাঝখানে বসে জেরিন ধীরে ধীরে নিজের নিঃশ্বাস নিয়ন্ত্রণে আনছে। তার ভেতরের অজানা শক্তির বিস্ফোরণ যেন শরীরকে ক্লান্ত করে দিয়েছে। আজরান তার পাশে বসে বলল, তুমি কেমন আছো? আমি জানি না, আমার শরীরের ভেতরে কিছু একটা যেন বদলে যাচ্ছে। জেরিন ধীরে বলল, তার চোখে ভয়, বিস্ময় আর এক অদ্ভুত আত্মবিশ্বাস। আজরান তাকে বলল, তোমার মায়ের রক্তে যে সিল রক্ষকের শক্তি ছিল তা তোমার মধ্যেও ছিল। এর দিন সেটা ঘুমিয়েছিল, আজ হাফিজের উপস্থিতি সেটাকে জাগিয়ে তুলেছে। জেরিন হঠাৎ কিছু শুনতে পেল। হাওয়ার মাঝে ভেসে আসছে একটা কর্কশ কণ্ঠস্বর, জেগে উঠো, রক্তের ডাকে সাড়া দাও, তার রক্তে আমায় ডাকে। আজরান উঠে দাঁড়ালো। ওরা আসছে, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। তারা দুজনে ধ্বংসস্তূপের ভেতরের এক গুপ্ত দরজা দিয়ে নিচে নেমে গেল। সিঁড়িগুলো ছিল ভাঙা, বহু পুরনো, আর চারপাশে ঝুল আর ধুলোয় ভরা। নিচে নেমেই তারা এক গুহার মুখে পৌঁছালো। সেই গুহার দেওয়াল জুড়ে প্রাচীন রুন অক্ষরে লেখা, ছায়ার দেশ, এখানে আলো প্রবেশ করে না, আর ছায়া কোনোদিন মরে না। আজরান বলল, এই গুহার ভিতর দিয়েই ছায়ার বেশে যেতে হয়, যেখানে লামিয়া বন্দি ছিল। হাফিজ নিশ্চয়ই ওখানেই যাচ্ছে সিল ভাঙতে, আমাদের তাকে থামাতেই হবে। জেরিন একটু ভয় পেয়ে বলল, আমরা কি বাঁচব? আজরান চোখে দৃঢ়তা নিয়ে বলল, তুমি আছো, আমি আছি, আর আমরা একা নয়, কেউ আমাদের সাহায্য করতে আসছে। ঠিক সেই মুহূর্তে গুহার ভেতরে তীব্র শব্দে বাতাস কেঁপে উঠল। আলো ছড়িয়ে পড়ল, আর তার মাঝে এক ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। সে ছিল এক যুক্তি, ঘন নীল পোশাক, রূপালি চুল, চোখ দুটো নীলাভ আলোয় ঝলমল করছে। আমি লায়না, সে বলল, তোমার মায়ের একমাত্র ছাত্রী। ফরজানা আমাকে পাঠিয়েছিলেন ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। আজ সেই সময় এসেছে। জেরিন বিস্ময়ে তাকিয়ে বলল, তুমি আমাকে চিনো? লায়না মৃদু হেসে বলল, তোমার জন্মের আগেই তোমার ভাগ্য লেখা হয়ে গেছে। তুমি রক্ষক, কিন্তু তুমি শুধু রক্ষক নও, তুমি সেতু, আলো আর ছায়ার মাঝের সেতু। তোমার মধ্যেই বন্ধ হবে নাকি খুলবে ছায়ার গেট। আজরান সাবধান করে বলল, আমরা যদি দেরি করি হাফিজ সিল ভেঙে ফেলবে। লায়না বলল, তবে চলো, ছায়ার দেশে প্রবেশ করতে হবে এখনই। তিনজন হাতে হাত রেখে যখন সেই ছায়ার গুহায় প্রবেশ করল, তখনই চারপাশে অন্ধকার গা হয়ে উঠতে লাগল। বাতাসটা হয়ে উঠল ভারী, আর দূরে কানে এলো সেই ভয়ঙ্কর কর্কশ গলা, তোমরা এলে, এবার রক্তপাত হবে। অন্ধকার গুহার পথ পেরিয়ে জেরিন, আজরান এবং লায়না যখন ছায়ার রাজ্যে প্রবেশ করল, চারপাশের পরিবেশ হঠাৎ করেই বদলে গেল। আকাশ এখানে রক্তাভ কালো, মাটি জ্বলন্ত ছাইয়ের মতো গরম, আর বাতাসে অদ্ভুত গন্ধ, একই সাথে জ্বালাপোড়া ধূপ আর শূন্যতা। এখানে দিনের আলো বলে কিছু নেই, আছে কেবল ম্লান একরকমের ধূসর আলো, যা কিনা যেন সব কিছু নিঃসার করে দেয়। লায়না বলল, এই রাজ্যের সময় চলে না, ঘড়ির কাঁটা থেমে থাকে। যারা একবার ঢোকে তাদের স্মৃতি, শরীর, চিন্তা সব ধীরে ধীরে খেয়ে ফেলে ছায়ার আগুন। হঠাৎ মাটির নিচ থেকে তীব্র কম্পন শুরু হলো। সামনে এক বিশাল পাথরের ফাটল ধরে মাথা তুলল বিশাল এক ছায়া পিশাচ। তার মুখে দাঁতের সারি ঝলমল করছে, আর চোখে দগ্ধ আগুনের মতো রাগ। আজরান এক ঝটকায় তার তরবারি বের করল। জেরিন, এখন তোমার শক্তি নিয়ন্ত্রণ শেখার সময় নেই, তুমি আমার পেছনে থাকো। লায়না, পাশে থাকো। পিশাচ গর্জন করে ছুটে এলো, আর শুরু হলো ছায়ার রাজ্যের প্রথম যুদ্ধ। লায়না এক ঝলক নীল আলো ছুড়ে দিল, পিশাচের বুক ফেটে গেল। কিন্তু সে থামল না, বরং আরও বন্য হয়ে উঠল। জেরিন হঠাৎ অনুভব করল তার হাত জ্বলছে, আগুনের মতো নয়, বরং নীলাভ আলোয়। সে ভয় পেলেও হাত তুলতেই সেই আলো যেন নিজেই ছুটে গিয়ে ছায়া পিশাচের গায়ে আঘাত করল। বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে উঠল, আর সেই পিশাচ ছাই হয়ে গেল। আজরান হতবাক হয়ে তাকিয়ে বলল, তুমি একাই একে শেষ করলা। লায়না জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, না, এটা শেষ না, এটা ছিল শুধু প্রহরী। সামনে অপেক্ষা করছে হাফিজ, আর সে একা না, তার পাশে আছে ছায়ার জাদুকর রাগু। তখনই আকাশের গর্জনে ভেসে এলো এক কণ্ঠস্বর, তোমরা এলেই তো বুঝলাম সময় এসে গেছে, এবার দেখা হবে রক্ষক কন্যা। আর পর মুহূর্তেই ছায়ার কুয়াশার ভিতর থেকে বেরিয়ে এলো হাফিজ। কিন্তু এবার তার মুখে ছিল এক বেদনাভরা হাসি। তোমরা কি জানো কেন আমি লামিয়াহকে মুক্ত করতে চাই? সে শুধু অন্ধকার নয়, সে আমার প্রেম। হ্যাঁ, আমি সেই অভিশপ্ত প্রেমিক যাকে ছায়ারা গ্রাস করেছিল। জেরিন থমকে গেল। আজরান বলল, এই অন্ধকার ভালোবাসার গল্পের পেছনে যদি সান্ত্বনা থাকে, তবে সেটা তুমি হারিয়ে ফেলেছ আগেই।
হাফিজ চোখ বন্ধ করে বলল, তবে চলো শেষ খেলাটা হোক শুরু, যেখানে প্রেম আর ধ্বংস পাশাপাশি দাঁড়াবে। হাফিজ দাঁড়িয়েছিল ছায়ার কুয়াশার ভেতর, তার চোখ জোড়াজ বলছিল এক অদ্ভুত অনুভূতিতে, প্রেম, ক্ষোভ আর হাহাকার। চারদিক নিস্তব্ধ, জেন পুরো ছায়ার রাজ্য শুনছিল তার অতীত কথা। হাফিজ ধীরে ধীরে বলতে শুরু করল, আজ থেকে বহু বছর আগে আমি ছিলাম এক সাধক, আলো ও ছায়ার সীমারেখায় দাঁড়িয়ে থাকা এক পথিক। আমার কাজ ছিল ছায়া পাহারা দেওয়া, ঠিক যেভাবে আজ তুমি করছো, জেরিন। তখনও ছায়ারা ভয়ঙ্কর ছিল, কিন্তু একদিন আমি তাকে দেখলাম, লাইমিয়া হকেগু। জেরিনের ভ্রু কুঁচকে উঠল। তুমি ছায়ার রানীকে ভালোবেসেছিলে? হাফিজের কণ্ঠ তখন কাঁপছিল, সে ছিল আমার আলো, যদিও সে জন্মেছিল অন্ধকারে। লাইমিয়া ছিল এক বন্দি রানী, যার চোখে ছিল দুঃখ আর বিস্ময়। আমি তার ভেতরে দেখেছিলাম একটি তৃষ্ণা, মুক্তির, ভালোবাসার। আমি বিশ্বাস করেছিলাম আমার প্রেমই তাকে বদলে দেবে। তাই নিয়ম ভেঙে আমি তাকে মুক্ত করেছিলাম। গে আজরান রেগে বলল, আর সেই ভুলেই ছায়ারা পৃথিবীতে প্রবেশ করতে পেরেছিল। তোমার কারণেই অসংখ্য প্রাণ হারিয়েছিল। হাফিজ চোখ বন্ধ করল। আমি জানি, কিন্তু তোমরা জানো না সত্যিকার ভালোবাসা কেমন হয় যখন তা নিষিদ্ধ হয়। আমি তাকে হারিয়েছি, আর আজও তার কণ্ঠ শুনতে পাই আমার পাশে, আমার রক্তে। তখনই হাওয়া ঘূর্ণি আকারে উঠল, আর এক নারী কণ্ঠ গুঞ্জন করল, হাফিজ, তুমি আমার হয়ে এসো। আবার জেরিনের গা কাটা দিয়ে উঠল। সেই কণ্ঠের মধ্যে এক অদ্ভুত মায়া ছিল, যা তাকে কাঁপিয়ে দিল। সে বলল, কিন্তু সে তো এখন এক দানব, এক ভয়ঙ্কর ছায়ার রানী। হাফিজ এগিয়ে এসে বলল, তবে কি তুমি ভাবো অন্ধকারে জন্ম মানেই সে খারাপ? যদি তোমার ভালোবাসা, ক্ষমা আর আলো দিয়ে কাউকে বদলানো যায়, তবে কেন আমি সেটা করতে গেলাম সেটাও বুঝবে। লাইনা জোরে বলল, এই হচ্ছে তার ফাঁদ। সে চায় তুমি দ্বিধায় পড়ো, যাতে তোমার শক্তি দুর্বল হয়। মনে রেখো, তার কথাগুলোতে সত্য মিথ্যা মিশে থাকে। জেরিন এক পা পিছিয়ে গেল। তার মনের ভেতর শুরু হলো যুদ্ধ, একদিকে ছায়ার বিরুদ্ধে দায়িত্ব, আরেকদিকে হাফিজের কথায় উঠে আসা মানবিকতার চিহ্ন। তখন হঠাৎ করেই চারদিক কেঁপে উঠল। ছায়ার মেঘ ফেটে বের হয়ে এলো অসংখ্য ছায়াসেনা। হাফিজ বলল, তোমার হাতে সময় কম, জেরিন। সিদ্ধান্ত তোমার। তুমি কি আমার মতো ভুল করবে, নাকি তুমি সত্যিকারের পরিবর্তন আনবে, ভালোবাসা দিয়ে না ধ্বংস দিয়ে? আজরান তার তরবারি উঁচিয়ে বলল, সময় শেষ, এখন যুদ্ধ হবে। ছায়ার আকাশে গর্জন উঠল। অসংখ্য ছায়াসেনা কালো ধোয়ার মতো ঝাঁকে ঝাঁকে নেমে এলো, তাদের চোখে আগুন আর হাতে ছায়ার বর্ষা। হাফিজ নীরবে দাঁড়িয়ে রইল, জেন এই ভয়াবহতা সে নিজেই তৈরি করেছে, কিন্তু রুখবে না, শুধু দেখবে কি করে জেরিন তার সিদ্ধান্ত নেয়। আজরান এক পা সামনে এসে দাঁড়ালো। লাইনা, তুমি ডান দিকটা ধরো। জেরিন, আমরা সময় কিনব, তুমি তোমার ভিতরের শক্তি খুঁজে বের করো। এখন শুধু তুমি পারো আমাদের সবাইকে রক্ষা করতে। লাইনা দুই হাত তুলে এক রশ্মি ছুঁড়ে মারল, ছায়ার সৈন্যদের প্রথম সারি ছিন্ন ভিন্ন হয়ে গেল। আজরান সামনে ঝাঁপ দিল, ছায়াসেনাদের সঙ্গে তলোয়ারের ধাতব ধ্বনি মিশে গেল ভয় আর সাহসের সুরে। জেরিন দূরে দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভিতর চলছিল আরও ভয়াবহ এক যুদ্ধ। হাফিজের কণ্ঠ বারবার মাথায় বাজছিল, তুমি কি জানো ভালোবাসা দিয়ে কিভাবে ছায়াকেও বদলে দেওয়া যায়? তার চোখে হঠাৎ ভেসে উঠল আব্বার চেহারা, মায়ের হাসি, গ্রামের নিঃশব্দ পথ, এবং সেই পুরনো বটগাছ যার নিচে দাঁড়িয়ে সে প্রথমবার হাওয়ার মধ্য দিয়ে কারো চোখের ছোঁয়া অনুভব করেছিল। হ্যাঁ, সেই জবিনের। হঠাৎ তার শরীর যেন হালকা হয়ে গেল। চোখ বন্ধ করতেই চারপাশে এক সাদা আলো জ্বলে উঠল। সেই আলো ছায়ার অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যেতে লাগল। আজরান অবাক হয়ে পিছন ফিরে তাকালো। জেরিন যেন এক মিলাপ শিখার মতো ছিল। তার চোখে ছিল দিতা, আর দুই হাত ঘিরে এক অদ্ভুত জাদু। সে উচ্চারণ করল, আমি বিশ্বাস করি ভালোবাসা শক্তি, কিন্তু তার আগে দরকার ন্যায় বিচার। আর আজ আমি তোমাদের সামনে দাঁড়ালাম রক্ষক হিসেবে, ক্ষমাশীল প্রেমিক নয়। সে দুই হাত উঁচিয়ে ছায়ার মেঘের দিকে তাক করল। এক চলকে সেই আলো ছুটে গেল, আঘাত করল ছায়াসেনাদের হৃদয়ে। মুহূর্তেই তারা ভিড়ে ভিড়ে গলে গেল হাওয়ায়। যারা বেঁচে ছিল পালিয়ে গেল চিৎকার করতে করতে। হাফিজ হতবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি তাহলে আমাকে না বাঁচিয়ে ছায়াদের ধ্বংস করলে? জেরিন ফিরে ফিরে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি ভালোবাসতে পারো হাফিজ, কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করেছিলে নিজের দায়িত্বের মানুষের। তুমি যে ছায়াকে বাঁচাতে চাও সে তোমাকে খেয়ে ফেলবে একদিন। এখন আমি বাধ্য তোমাকে থামাতে। হাফিজ কিছু বলার আগেই পেছন থেকে ছায়ার কুয়াশা মোচড় দিয়ে উঠল। সেই কুয়াশা ভেদ করে এক নারী মূর্তি বেরিয়ে এলো, সে লাইমিয়া। তার চোখে ছিল বিষণ্ণতা, মুখে অপার সৌন্দর্য, আর দেহের চারপাশে ঘূর্ণি ধোঁয়াশা। সে বলল, তুমি কি আমায় ভুলে গেছো হাফিজ? তুমি কি আমায় ধ্বংস হতে দেবে এই মেয়ের হাতে?
হাফিজ ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। না, না, আমি পারবো না তোমায় হারাতে গো। ছাড় রাজ্যে যেখানে প্রতিটি মুহূর্ত অন্ধকারে পূর্ণ, সেখানে লাইমিয়াহর উপস্থিতি যেন এক নতুন বিপদ ডেকে আনে। তার চোখে ছিল এক অদ্ভুত আলো, কিন্তু সেই আলো ছিল বিষাক্ত। তার মুখে ছিল এক মায়ের হাসি, কিন্তু সেই হাসির ভেতর লুকানো ছিল গভীর শত্রুতা। লাইমিয়াহ নীরবে এগিয়ে এসে বলল, তুমি কি জানো হাফিজ, তুমি আমাকে কখনোই পুরোপুরি ভালোবাসতে পারনি। তুমি আমাকে যেভাবে ভালোবাসতে চেয়েছিলে তা ছিল আমার অস্তিত্বের জন্য অভিশাপ। এই অন্ধকার আমার জন্য নয়, এটি শুধু তোমার দুর্বলতার প্রতিফলন। হাফিজ কিছু বলল না, শুধু মাটিতে চোখ পড়ল। সে জানতো লাইমিয়াহর কথাগুলো ঠিক। সে যেভাবে তাকে ভালোবাসতে চেয়েছিল তা ছিল শুধু এক ভয়ানক ভুল। জেরিন দ্রুত এগিয়ে গিয়ে বলল, এটা শেষ হতে দেবে না হাফিজ। আমি জানি তুমি ভুল ছিলে, কিন্তু তুমি যে পথ দেখিয়েছিলে তা এখনো আমাদের সামনে। আর তোমাকে সাহায্য করতে আমি আসছি। জিনের পথ ধরে অন্ধকারের মুখে দাঁড়িয়ে কি। লাইমিয়াহর মুখে এক ভয়ানক হাসি ফুটে উঠল। সে বলল, তুমি আমাকে প্রতিরোধ করতে চাও জেরিন? তুমি কি জানো তোমার ভালোবাসা এবং শক্তি কখনোই আমার কাছে পৌঁছাবে না? অথচ জেরিন এক পা সামনে বাড়িয়ে বলল, তোমার অন্ধকার কোনোদিনই আমার ভালোবাসার শক্তির কাছে দাঁড়াতে পারবে না। তুমি একদিন ভুল বুঝতে পারবে লাইমিয়াহ, যে কেউ যদি তোমাকে ভালোবাসতে চায় সে তোমার অন্ধকারকে জয় করতে চাইবে না, তবে সে তোমাকে আলো দেখাবে। এই পৃথিবী আমাদের ভালোবাসার জন্য প্রস্তুত কু। কথা বলার সঙ্গে সঙ্গে জেরিনের হাত থেকে এক বিশাল নীলাভ আলো বের হয়ে গেল, যা ছায়াকে ভেদ করে রানীর সামনে এসে দাঁড়ালো। সেই আলো যেমন শক্তি তেমন শান্তি। লাইমিয়াহ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, যেন সে এর আগে কখনো এমন কিছু দেখেনি। তারপর তার চোখে রাগ আর ভয় একসাথে ফুটে উঠল। তুমি কি মনে করছো তুমি আমাকে জয় করতে পারবে? লাইমিয়াহ তীব্র কণ্ঠে বলল। যতক্ষণ আমি আছি তুমি কখনোই জিততে পারবে না কি। তার কথার সাথে সাথে ছায়া গজিয়ে উঠল, অন্ধকার থেকে আরও সেনারা উঠে এলো। কিন্তু জেরিন, আজরান এবং লায়না দুভাবে দাঁড়িয়ে রইল। তারা জানত এটা ছিল চূড়ান্ত মুহূর্ত, যেখানে প্রেমের শক্তি আর সাহসের যুদ্ধ চলছিল। আজরান তলোয়ার উঁচিয়ে বলল, এবারই আমাদের শেষ যুদ্ধ, আর একে শেষ করতে হবে। লাইমিয়াহ আবার নিজের অন্ধকার ঘূর্ণি তৈরি করে চারপাশে ছড়িয়ে দিল, কিন্তু জেরিন ডিকার সাথে তার হাত থেকে আলো শিখা ছুড়ে দিল। সেই আলো লাইমিয়াহর ঘূর্ণি ভেদ করে তার চোখে আঘাত করল। পুরো ছায়া রাজ্য কাঁপাতে শুরু করল এবং লাইমিয়াহ এক ভয়ঙ্কর চিৎকারে গড়াগড়ি খেয়ে নিচে পড়ল। না, এটা অসম্ভব, সে চিৎকার করে বলল। আমি জিতবি। কিন্তু জেরিনের চোখে দিকার ঝলক ছিল। সে বলল, না লাইমিয়াহ, তুমি কখনোই জিততে পারবে না যদি তুমি ভালোবাসা, বিশ্বাস এবং ক্ষমা গ্রহণ না করো। এক ঝলক আলো তার উপর থেকে ছড়িয়ে পড়ল, আর তার কুয়াশা ধীরে ধীরে গলে গিয়ে হারিয়ে গেল। সেই মুহূর্তে লাইমিয়াহ অন্ধকার থেকে বেরিয়ে আসলো, তার চোখে এক অনুতপ্ত দৃষ্টিবন্দী। তবে তখনও পুরোপুরি ছায়ামুক্ত হয়নি সে। তার ভেতরে এক দ্বন্দ্ব ছিল, অন্ধকার আর আলো, ভালোবাসা আর ঘৃণা। জেরিন তার দিকে হাত বাড়িয়ে বলল, এখন সময় এসেছে লাইমিয়াহ। তুমি যদি চাইলে তুমি আবার নতুন জীবন শুরু করতে পারো। তুমি আবার আলোর পথে চলতে পারো। লাইমিয়াহ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে তার চোখে কাজো চোখে জল চড়ল। সে বলল, তোমরা ঠিক বলেছ। আমার ভেতরে যা ছিল তা কখনোই ভুল ছিল। আমি ক্ষমা চাচ্ছি। লাইমিয়াহর চোখে ছিল এক নতুন দৃষ্টিভঙ্গি, এক প্রকার উন্মুক্ততা, যেন দীর্ঘকাল পর প্রথমবারের মতো সূর্যকে দেখছে। তার মধ্যে যে অন্ধকার ছিল তা ধীরে ধীরে মলিন হতে শুরু করলো। সে জানত তার পথ আর কখনোই একরোখা হবে না। আজ থেকে সে একটি নতুন জীবন শুরু করতে চায়। কিন্তু সেই পরিবর্তন কি পুরোপুরি সম্ভব? তার হৃদয়ের গভীরে এখনো অনেক কিছু অসমাপ্ত রয়ে গেছে। জেরিন তার দিকে এগিয়ে এসে বলল, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ লাইমিয়াহ। পৃথিবী কখনোই নিঃশব্দ নয়। তুমি যদি তোমার গন্তব্য জানো, তবে অন্ধকার তোমার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। লাইমিয়াহ মাথা নিচু করে চোখ মুছতে মুছতে বলল, তুমি আমার জন্য এক নতুন পথ খুলে দিলে। আমি কখনো জানতাম না যে আলো কেমন শক্তিশালী হতে পারে। সারা জীবন অন্ধকারে ডুবে থেকেছি, কিন্তু এখন আমি অন্য কিছু চাই। কিন্তু আমার কপাল কি হবে? জেরিন ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়িয়ে বলল, তোমার কপাল তোমার হাতে। তোমার হৃদয় যদি সত্যি হয়, তবে তুমি নিজেই নতুন পৃথিবী তৈরি করতে পারবে। আর সেই পৃথিবী কখনোই অন্ধকারে ডুববে না। তবে যখন তাদের কথা শেষ হলো, তখন জেরিনের মনেও এক সন্দেহ এসে গিয়েছিল। হাফিজের দিকে তাকিয়ে সে জানল, এখন সে নিজেই যেন একটি সংকটে পড়েছে। হাফিজ তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সে কি কখনো সত্যি জেরিনের অনুভূতি বুঝতে পারবে? তুমি কি জানো জেরিন, হাফিজ বলল, তোমার এই সিদ্ধান্ত শুধু তোমার জীবনই নয়, আমারও এক নতুন বাস্তবতা তৈরি করবে। কিন্তু আমি জানি তোমার হৃদয়ে আরও অনেক কিছু লুকানো আছে, যেটি তুমি আমাকে বলো না। কি?
জেরিন তার দিকে তাকিয়ে বলল, আমি জানি হাফিজ, তুমি সত্যি ভাবো, কিন্তু আমি জানি আমার হৃদয়ে অন্য কিছু আছে। তুমি কখনোই আমাকে পুরোপুরি বুঝতে পারবে না, কারণ আমাদের পথ আলাদা। হাফিজ কিছুটা হতাশ হয়ে পড়ল, কিন্তু সে জানত এখন জেরিন যা বলেছে তা তার নিজের মনে শান্তির পথ। সে যে সিদ্ধান্তে পৌঁছেছে তা মেনে নিতে হবে। একজন যোদ্ধার মতো লাইমিয়াহ আবার দাঁড়িয়ে বলল, আমাদের সময় এসেছে, পৃথিবী আবার নতুন করে শুরু হবে। কিন্তু তার আগে আমি তোমাদের সাহায্য চাই। আমি জানি না এই নতুন জীবন কেমন হবে, তবে তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই আবার আলো পথে ফিরে আসতে পারবো না। আজরান আর লায়নার কাছে চলে এসে তার দিকে হাত বাড়িয়ে দিল। আজরান বলল, আমরা সবাই এখানে আছি লাইনিয়া। তুমি যদি সত্যি এই নতুন পথ নিতে চাও, তবে আমরা তোমার পাশে আছি গু। লাইমিয়া ধীরে ধীরে তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা জানো আমি আর কখনোই পুরানো ছায়ার রাজ্যে ফিরব না। আজ থেকে আমি এই পৃথিবীকে অন্য চোখে দেখতে চাইনি। তারপর জেরিন লাইমিয়াহর হাতে হাত রাখল, আর সে বলল, এখন আমাদের এই নতুন পৃথিবী শুরু হবে। আমাদের কাছে রয়েছে অমূল্য শক্তি, আর সেই শক্তি হলো ভালোবাসা, যা কোনো অন্ধকারকেও অন্ধকারে রাখে না। হঠাৎ তারা সবাই চমকে উঠল, কারণ তাদের চারপাশে এক ঝলক আলোর ঝরনা ফুটে উঠল। আকাশে অদ্ভুতভাবে কিছু পরিবর্তন ঘটল, যেন একই পৃথিবী এবং আকাশের মেলবন্ধন ছিল। এটাই ছিল সেই মুহূর্ত যেখানে জীবন ও মৃত্যু, ভালোবাসা ও অন্ধকার এক হয়ে মিলিত হয়েছিল। এবং কি তখনই জেরিন এবং তার বন্ধুরা বুঝতে পারল, এই যুদ্ধ তাদের শেষ যুদ্ধে পরিণত হবে না, এটি ছিল এক নতুন শুরুর পক্ষে একটি অভিবাদন। সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছিল, যেন আকাশের ভেতরে কিছু অজানা আধার বিরাজ করছে। জেরিন, লাইমিয়া, হাফিজ, আজরান এবং লায়না সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের মনে অস্থিরতা ছিল। এটা ছিল নতুন শুরু, তবে সেই শুরুই কি সুখী হবে? সবকিছু যেন পরিপূর্ণ হয়নি, কিছুটা মেঘলা ছিল। লাইমিয়া, যিনি এতদিন অন্ধকারে ডুবেছিলেন, এখন আলোতে এসে তার নিজেকে খুঁজে পাচ্ছিল না। তার মধ্যে এক অস্থিরতা ছিল, যা তাকে ভেতরে ভেতরে গ্রাস করে যাচ্ছিল। সে জানত তার ভালোবাসা আর জীবনের উদ্দেশ্য এখন পুরোপুরি পরিবর্তিত হতে যাচ্ছে, কিন্তু কিভাবে সে পথ দেখবে তা ছিল অজ্ঞাত। আমি জানি না, জেরিন, লাইমিয়া একদিন গভীর রাতে বলল, এখনো আমি বুঝতে পারছি না আমি কি ঠিক পথে আছি। আমি যদি আবার আমার পুরনো ভুলগুলোর দিকে ফিরে যাই। জেরিন তার হাত ধরল এবং বলল, তুমি আগের মতো ফিরে যেতে পারবে না লাইনিয়া। আমরা সবাই এখন নতুন শুরু করতে চাই। তুমি যদি তোমার অতীত ভুলে যাও, তবে তুমি জানো তুমি কোথায় পৌঁছাবে না। হাফিজ দূরে দাঁড়িয়েছিল। সে জানত জেরিন আর লাইমিয়াহর মধ্যে এক সম্পর্কের সূচনা হতে চলেছে, কিন্তু সে নিজে এই সম্পর্কের অংশ হবে কি না তা এখনও পরিষ্কার হয়নি। সে চুপ করে দাঁড়িয়েছিল, কারণ তার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। জেরিন কি সত্যিই তাকে বিশ্বাস করে, নাকি তার সাথে থাকতে সে শুধু লাইমিয়াহর অন্ধকার থেকে বের হতে যাচ্ছে? একদিন সন্ধ্যায় যখন তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল, হঠাৎ চারপাশে এক অদ্ভুত নিঃশব্দতা ভর করে। আজরান সাবধানে বলল, আমরা কি একটু সচেতন হচ্ছি না? কিছু একটা ঠিক হচ্ছে না। সেই মুহূর্তে আকাশে অদ্ভুত ঝাঁকুনি অনুভূত হলো। হঠাৎ করে এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো, যা পুরো এলাকা একেবারে তছনছ করে দিল। সবুজ গাছপালা উড়ে যেতে লাগলো, বাতাসে এক ভয়ানক গর্জন শোনা যাচ্ছিল। এটা কি? লায়না চিৎকার করে বলল। এটা তো ভয়ঙ্কর কিছু। এটা আমার পুরনো শত্রুদের কাজ, লাইমিয়াহ ভয় পেয়েই বলল। তার চোখে এক অদ্ভুত ভয় ছিল, যেন সে কিছু শত্রুদের সম্পর্কে জানত, যারা এই বিপদ সৃষ্টি করতে এসেছিল। হঠাৎ আকাশে এক রহস্যময় ছায়া দেখা দিল। সেই ছায়ার ভেতর থেকে বের হয়ে এলো একটি অদ্ভুত প্রাণী, যাকে দেখে সবাই চমকে গেল। এটি ছিল এক বিশাল দান, যার শরীর গা কালো কুয়াশায় মোড়া ছিল এবং তার চোখ ছিল আগুনের মতো জ্বলন্ত। এটা কি? আজরান চিৎকার করে বলল। এই দান, এটা ছিল আমার অতীত, লাইমিয়াহ বলল। এটি আমার পুরনো শত্রু, যার নাম দূষণ। এটি অন্ধকারের রাজ্য থেকে এসেছে এবং এটি আমাকে ধ্বংস করতে চায়। তাহলে আমরা কি করব? হাফিজ ভয়ে বলল। আমাদের একত্রে দাঁড়াতে হবে, না হলে এটি আমাদের সবাইকে গ্রাস করে ফেলবে, জেরিন কণ্ঠে বলল। লাইমিয়াহ গভীরভাবে শ্বাস নিয়ে বলল, আমরা একসাথে পারব। আমি জানি এই শত্রু আমাদের মধ্যে একে একে ভাঙতে চাইবে, তবে যদি আমরা একে অপরকে বিশ্বাস করি, আমরা কখনোই পরাজিত হব না। তারা সবাই একে অপরের দিকে তাকিয়েছিল এবং একে অপরের শক্তিতে ভরসা রেখে তারা যুদ্ধের প্রস্তুতি নিল। সেই দানবের দিকে তাকিয়ে তারা জানত এটি সহজ হবে না, কিন্তু একে অপরকে ছেড়ে দিলে তাদের হারানো নিশ্চিত। ঝড় থামছিল না। বাতাস যেন তীব্র হতে থাকল এবং গ্রামটি এক ভয়ানক শক্তির কবলে পড়ল। তার মধ্যে লাইমিয়াহ জানত এখন তার অতীতের অন্ধকার ফিরে এসেছে। দূষণ, যে দানবটি তার অতীতে তাকে অত্যাচার করেছিল, আজ তার সামনে দাঁড়িয়েছিল। তবে লাইমিয়াহ এখন আর সেই আগের ভীত সন্ত্রস্ত লাইমিয়াহ ছিল না। তার মন এখন এক শক্তি নিয়ে পূর্ণ ছিল।
সে জানতো এই যুদ্ধে তার বন্ধুদের ছাড়া সে কিছুই করতে পারবে না, কিন্তু একত্রে তারা যে কোনো কিছু পারবে। আমরা একত্রে লড়ব, লাইমিয়াহ বলল, তার কণ্ঠে দ্বিধা ছিল। তুমি যে আমাকে একসময় ভয় দেখিয়েছিলে, সে ভয় আর আমাকে স্পর্শ করতে পারবে না। এখন আমি তোমাকে পরাস্ত করব গো। দূষণ সশব্দে হাসল, তার চোখ থেকে আগুনের মতো অগ্নি বের হচ্ছিল। তুমি ভেবেছিলে কি লাইমিয়া? তুমি পালাতে পারবে? তোমার শক্তি এতই সীমিত যে আমি তোমাকে এক মুহূর্তে ধ্বংস করতে পারি। তোমার এই বন্ধুদের সহায়তা নিয়ে তোমরা কিছুই করতে পারবে না। এখন তোমাদের পরিণতি আমার হাতে গু। এ কথা বলে দূষণ নিজের শক্তি বৃদ্ধি করতে শুরু করল। আকাশের দিকে তাকিয়ে সে তার হাতে এক বিশাল অগ্নিবল তৈরি করল, যা পৃথিবীকে পুরোপুরি জ্বলিয়ে দিতে সক্ষম ছিল। জেরিন, হাফিজ, আজরান এবং লায়না সবাই প্রস্তুত ছিল, কিন্তু তারা জানত এই যুদ্ধে জয়ী হতে হলে তাদের একত্রে কাজ করতে হবে। দূষণ শুধু আমাদের শত্রু নয়, জেরিন বলল, এটি লাইমিয়াহর অতীতের অন্ধকার, যাকে আমাদের শেষ করতে হবে। কিন্তু মনে রেখো, আমরা যদি একে অপরকে বিশ্বাস করি তবে আমাদের শক্তি অসীম হয়ে উঠবে গু। তুমি ঠিক বলেছ, জেরিন, আজরান বলল, তবে আমাদের নিজেদের ভয় ও অনিশ্চয়তাকে পরাজিত করতে হবে। এই যুদ্ধ শুধু বাহ্যিক নয়, অন্তরঙ্গ। আমাদের একসাথে একে অপরের শক্তিতে ভরসা রাখতে হবে গু। লাইমিয়াহ গভীর শ্বাস নিয়ে বলল, যুদ্ধ শুরু হওয়ার আগে আমি তোমাদের কাছে একটি প্রতিশ্রুতি চাই। আমরা সবাই একে অপরকে শেষ পর্যন্ত সাহায্য করব। আমার অতীতের অন্ধকার আমার একার না, এটি আমাদের সকলের। আমরা একসাথে এটি পরাস্ত করতে পারব। ও সবাই একত্রে কণ্ঠে বলল, আমরা তোমার সাথে আছি লাইমিয়া। আমরা তোমাকে একা ছাড়ব না গি। এই সময় দূষণ তাদের দিকে এগিয়ে আসলো, তার অগ্নির বল আরও বড় হতে থাকলো। তোমরা আমার কাছে কি আশা করছো? তুমি কি ভাবছো তোমরা আমাকে হারাতে পারবে? আমরা হারব না, হাফিজ গর্জন করে বলল। আমরা একসাথে এই অন্ধকারকে পরাজিত করব। তাদের মধ্যে একটি শক্তিশালী আধ্যাত্মিক শক্তি তৈরি হতে শুরু করল, যেন পুরো পৃথিবীকে তাদের একতাবদ্ধ আত্মবিশ্বাসের শক্তি স্পর্শ করতে চাইছে। যুদ্ধ শুরু হলো। দূষণ অগ্নির বল ছুড়তে শুরু করল, কিন্তু জেরিন ও আজরান তাদের শক্তি দিয়ে তাকে রোধ করতে থাকল। লায়না দ্রুত তার নিজস্ব শক্তি প্রয়োগ করে লাইমিয়াহকে শক্তিশালী করে তোলে। হাফিজ তার তরবারি নিয়ে দূষণের দিকে এগিয়ে গিয়ে শত্রুকে প্রতিরোধ করল। এই যুদ্ধটি ছিল কেবল বাহ্যিক নয়, এটি ছিল একটি অন্তর্দ্বন্দ্বের লড়াই। লাইমিয়াহ জানত তার অতীতের অন্ধকারকে ধ্বংস করতে হলে তাকে নিজেকেই আগে জয় করতে হবে। তার অজানা ভয় এবং অনিশ্চয়তা এখন তার শক্তির মধ্যে পরিণত হচ্ছিল। দূষণ করা হাসি দিয়ে বলল, তোমরা জানো না লাইমিয়াহ, তোমার অতীত কি ভীষণ শক্তিশালী ছিল। আমি জানি আমি তোমাকে শেষ করতে পারবো, কারণ আমি তোমার সব কষ্ট জানি গি। লাইমিয়াহ তার চোখ বন্ধ করে একে একে নিজের অতীতের সব কষ্ট মুছে ফেলে। তার মনে এখন এক সুদৃশক্তি হয়ে উঠল, যা কোনো অন্ধকারের রোধ করতে পারবে না। তুমি যা ভাবছো তা আর তুমি করতে পারবে না। আমি তোমার কষ্টের শিকার হয়ে থেকেছি, কিন্তু এখন আমি তোমাকে শেষ করতে প্রস্তুত। আজ থেকে আমার অতীত মারা যাবে গো। একটি বিস্ফোরণ হলো, শক্তির একটি বিশাল ঢেউ ছড়িয়ে পড়ল এবং সমস্ত আকাশ জ্বলতে শুরু করল। দূষণ চিৎকার করে উঠল, কি কি হচ্ছে? আর তারপর পুরো পৃথিবী এক ঝলক আলোয় ভরে উঠল। আলো অন্ধকারকে পরাস্ত করেছিল, তবে যুদ্ধের ফলাফল তখনও অস্বচ্ছ ছিল। লাইমিয়াহ আর তার বন্ধুরা নিজেদের চারপাশে ছড়িয়ে থাকা ধোঁয়া ও ধ্বংসের মধ্যে দাঁড়িয়েছিল। দূষণ শেষ হয়ে গেছে, কিন্তু এক নতুন শঙ্কা তাদের হৃদয়ে ঘুরপাক খাচ্ছিল। দূষণের বিশাল শরীর মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু সে মৃত ছিল না। তার শরীর থেকে অদৃশ্য এক শক্তি বের হচ্ছিল, যেন তাকে মৃত্যুর পরে আরও শক্তিশালী হতে চাওয়া এক অদ্ভুত জাদু ছিল। এই শক্তির প্রভাব পুরো আকাশে ছড়িয়ে পড়ছিল, আর তখনই এক ভয়ানক পরিবর্তন ঘটল। জেরিন, আজরান, লাইমিয়াহ, হাফিজ এবং লায়না সবাই একত্রে দাঁড়িয়েছিল, তাদের চোখে একে অপরের জন্য আতঙ্ক ও আশঙ্কা ছিল। তারা জানত যুদ্ধ শেষ হলেও বিপদ শেষ হয়নি। এটা কি? লাইমিয়াহ অবাক হয়ে বলল, দূষণ এখনও আমাদের থেকে চলে যায়নি। তার শক্তি এখনও আমাদের ভেতর ঘুরছে গি। আজরান চুপচাপ আকাশের দিকে তাকালো। এটা কি কোনো পুরানো অভিশাপের চিহ্ন? না, লাইমিয়াহ বলল, এটা কিছু ভিন্ন। দূষণের শরীর ছড়িয়ে পড়েছে, আর তার শক্তি এখন অন্যভাবে আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে। যদি আমরা দ্রুত কিছু না করি তাহলে নতুন বিপদ সৃষ্টি হতে পারে কি? কিন্তু আমরা কি করতে পারি? জেরিন বলল, এটা তো অনেক বড় ব্যাপার। আমরা কি এর থেকে মুক্তি পেতে পারবো? লাইমিয়াহ গভীরভাবে শ্বাস নিল। আমাদের একে অপরকে সহায়তা করতে হবে। এটা আমাদের নতুন যুদ্ধ, একে একে সমস্ত অতীত ও অন্ধকার থেকে মুক্তি পেতে হবে। আর আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা একত্রে এই বিপদও কাটিয়ে উঠতে পারব। এদিকে দূষণের শেষ শক্তি মাটিতে মিলিয়ে যাওয়ার সাথে সাথে এক নতুন শত্রু আবির্ভূত হতে লাগলো। এই শত্রু ছিল অদৃশ্য, কিন্তু তার প্রভাব খুবই শক্তিশালী। আকাশে একটি বিশাল কালো মেঘের আকার দেখা দিল, এবং সেই মেঘের ভেতর থেকে অশুভ শক্তির রশ্মি ছড়িয়ে পড়তে শুরু করল।
এই নতুন শত্রু ছিল অতীতের অন্ধকার থেকে উঠে আসা একটি জিন, যার নাম ছিল বিভাজন। বিভাজন ছিল এমন একটি শক্তি যা মানুষদের মধ্যে বিভক্তি তৈরি করতে পারত। তার প্রধান লক্ষ্য ছিল সবকিছুকে ভেঙে ফেলা, বন্ধুত্ব, বিশ্বাস ও ভালোবাসা সবকিছু শূন্যে পরিণত করা। এটা এটা কি বিভাজন? হাফিজ জিজ্ঞেস করল। হ্যাঁ, লাইমিয়াহ উত্তরে বলল, এটা আমার অতীতের এক দুর্ভাগ্যজনক জিন যা মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করত। এটি আমাদের একতাকে ধ্বংস করতে চায়। তাহলে আমরা কি করব? লায়না ভীত হয়ে বলল। আমরা একত্রে থাকলে বিভাজন কিছুই করতে পারবে না, জেরিন্দি কণ্ঠে বলল। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রেম, বিশ্বাস এবং একতা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিভাজনকে পরাস্ত করতে পারব। লাইমিয়াহ ঘুরে দাঁড়িয়ে বলল, এই যুদ্ধ কেবল বাচিক নয়, এটি আমাদের হৃদয়ের যুদ্ধ। বিভাজন আমাদের ভিতরে ঢুকে আমাদের একতা ভেঙে দিতে চায়, কিন্তু আমরা একে পরাজিত করতে পারব। আমরা সেই শক্তি যা একে পরাস্ত করবে। এ সময় বিভাজন তাদের দিকে এগিয়ে আসলো। তার শরীর ছিল অন্ধকার মেঘে ঢাকা, তার চোখ দুটি ছিল লাল, আগুনের মতো জ্বলছে। সে হাসল। তোমরা ভাবো আমি তোমাদের একত্রিত শক্তি ভাঙতে পারবো না? আমি জানি তোমরা একে অপরকে কত ভালোবাসো, কিন্তু আমি তোমাদের মাঝে বিভাজন সৃষ্টি করব। এই কথা বলেই বিভাজন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে শুরু করলো। প্রথমে লাইমিয়াহ এবং হাফিজের মধ্যে সন্দেহ সৃষ্টি হলো, তারপর আজরান এবং জেরিনের মধ্যে অস্থিরতা। এই বিভেদ এতটাই তীব্র ছিল যে তারা একে অপরকে বিশ্বাস করতে পারছিল না। এটা কি সত্যিই হচ্ছে? লাইমিয়াহ কাঁপতে কাঁপতে বলল, আমরা কি এত সহজেই বিভক্ত হয়ে যাব? কিন্তু তখন হাফিজ এগিয়ে এসে বলল, না লাইমিয়াহ, আমরা একত্রে আছি। বিভাজন যতই চেষ্টা করুক, আমরা একে অপরকে হারাবো না। আজরান, জেরিন এবং লায়না একে অপরের পাশে এসে দাঁড়ালো। তারা জানত যদি তারা একত্রে না থাকে তবে বিভাজন তাদের ভেঙে ফেলবে। তারা তাদের আত্মবিশ্বাসে একত্রিত হয়ে যুদ্ধ শুরু করল। এই যুদ্ধের ফলাফল এখন অজানা ছিল, তবে তারা জানত যদি তারা একে অপরকে হারাতে না দেয় তারা কোনো কিছুই হারাবে না। যুদ্ধ চলছে, বিভাজন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নিরন্তর চেষ্টা করছে। এর মধ্যে লাইমিয়াহ, জেরিন, হাফিজ, আজরান এবং লায়না একে অপরের পাশে দাঁড়িয়েছিল। বিভাজন তার শক্তি ব্যবহার করে তাদের মধ্যে সন্দেহ, কষ্ট এবং বিভেদ সৃষ্টি করতে শুরু করেছিল। তোমরা কি এখনো বিশ্বাস করো একে অপরকে? বিভাজন অশুভ হাসি দিয়ে বলল, তোমরা জানো না আমি তোমাদের সম্পর্কের ভিতটাকে কিভাবে ভেঙে দেব। এত কঠিন সময়ে হাফিজ প্রথমে দ্বিকণ্ঠে বলল, আমরা একে অপরকে হারাতে দেব না। আমাদের বন্ধুত্ব কোনো শক্তি ভাঙতে পারবে না। তুমি ঠিক বলছো, হাফিজ। আজরান যোগ করল, আমরা যতই বিভাজনের সঙ্গে লড়াই করি, আমাদের বিশ্বাস আর বন্ধুত্বের শক্তি একমাত্র আমাদের সাহায্য করতে পারবে। জেরিন ও লায়না একে অপরকে শক্তি দিয়ে বলল, আমরা একে অপরকে বিশ্বাস করি এবং এই বিশ্বাসই আমাদের শক্তি। বিভাজন যতই চেষ্টা করুক, আমাদের বন্ধুত্বকে ভাঙতে পারবে না। বিভাজন তাদের সামনে দাঁড়িয়েছিল, অন্ধকার মেঘে আচ্ছন্ন হয়ে। সে তাদের কথাগুলো শুনে হাসল, তোমরা বিশ্বাস করো, কিন্তু আমি জানি তোমাদের মধ্যে কি এক ধরনের অস্থিরতা লুকানো আছে। এই শান্তি আর বন্ধুত্ব খুবই তলানিতে পৌঁছাবে। তবে এই কথাগুলো শোনার পরও তারা একে অপরকে শক্তি দিয়ে উঠল। তাদের হৃদয় আর মন এক হয়ে গেল বিভাজনের শক্তিকে পরাস্ত করার জন্য। হাফিজ তার তরবারি হাতে শক্ত করে ধরল, আজরান তার বলগুলি নিয়ে শত্রুর দিকে ছুড়ল, জেরিন তার আত্মবিশ্বাস দিয়ে শক্তি সৃষ্টি করল এবং লায়না আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তাদের মাঝে এক নতুন সুরক্ষা তৈরি করল। বিভাজনের অন্ধকার শক্তি আকাশে ছড়িয়ে পড়ছিল, কিন্তু এবার তার বিপরীতে এক বিশাল আলোর বিস্ফোরণ ঘটল। সেই আলো ছিল বন্ধুত্বের শক্তি যা বিভাজনকে পুরোপুরি ধ্বংস করে দিল। বিভাজনের সব শক্তি যেন মাটিতে মিশে গেল আর আকাশে ছড়িয়ে পড়ল একটি শান্তির রশ্মি। শেষ পর্যন্ত বিভাজন হারল, তার শক্তি নিঃশেষ হয়ে গেল আর সে অন্ধকারে মিলিয়ে গেল। পৃথিবী আবারও শান্ত হয়ে গেল। এ সময় লাইমিয়াহ বলল, আমরা একে অপরকে হারাতে পারিনি, কারণ আমরা বিশ্বাস করেছি, আমরা একে অপরকে সাহায্য করেছি এবং আমাদের বন্ধুত্বের শক্তি কোনো কিছুই ভাঙতে পারবে না। জেরিন, হাফিজ, আজরান এবং লায়না একে অপরকে শক্ত করে আলিঙ্গন করল। তারা জানত তাদের মধ্যে যেটি সবচেয়ে শক্তিশালী তা হল একতার শক্তি। তাদের সামনে একটা নতুন সূর্য উঠেছিল, একটি নতুন দিনের শুরু। তারা জানত এই পৃথিবীতে যে কোনো অন্ধকার কেবল তখনই জয় হতে পারে যখন মানুষ একে অপরকে বিশ্বাস করতে ভুলে যায়। কিন্তু তারা বিশ্বাস করে বন্ধুত্ব, প্রেম এবং একতার শক্তি সবসময় অন্ধকারকে পরাস্ত করে। এভাবে জিন ও জারিনের প্রেমের এক নতুন অধ্যায় শুরু হলো। জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল একতা, বিশ্বাস এবং একে অপরের প্রতি ভালোবাসা। যেখানেই অন্ধকার থাকে সেখানে এই শক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আলো এনে দেয়। আজকের গল্পটি এ পর্যন্ত। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ